সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে 49তম বিসিএস স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে আজকে বিষয়ভিত্তিক অংশের গণিতের ক্লাস। তো প্রথমে আমরা পরিচিত হয়ে নেই যে আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি 38তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা গণিতের প্রভাষক হিসেবে এখন কর্মরত আছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইন্টিগ্রেশন, তাই তো? ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের টেকনিক, রিকারেন্স রিলেশন, আর হচ্ছে রাইম্যান ইন্টিগ্রাল অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। তো আমরা এখন একটা আন্দোলন হচ্ছে, দেখেন ওইখানে একটা ইন্টিগ্রেশন খুব ভাইরাল হচ্ছে, তাই না? ইন্টিগ্রেশন অফ √10x dx। তো এটা একটু ক্রিটিক্যাল ইন্টিগ্রেশন এবং এটা ইদানিং খুব ভাইরাল হচ্ছে। তো আমিও ফেসবুকে দেখলাম আর কি, যে ইন্টিগ্রেশন বের করতে সবাই দিচ্ছে এবং এটা নিয়ে অনেকে ট্রোল করতেছে। তো আমরা পড়াশোনা করি, আমরা ট্রোলের দিকে যাব না আর কি। তো আমাদের আজকের যে ক্লাসটা, এটাতে দেখেন আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে পড়ব। তো ইন্টিগ্রেশনটা আসলে একটু কঠিন অথবা কমপ্লেক্স একটা সাবজেক্ট আর কি। এখানে অনেক রুলস আছে, অনেক সূত্র আছে, এগুলো মনে রাখতে হয় এবং একটু কুইক থিঙ্কিং করতে হয়, মানে ম্যাথটা খুব তাড়াতাড়ি ধরতে হয়। তো বেসিক ফর্মুলাস আমরা জানি যে এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলার কোনো অভাব নাই। মানে একটা তো হচ্ছে নর্মালি ডিফারেন্সিয়েশনের উল্টাটা হচ্ছে ইন্টিগ্রেশন, কিন্তু ইন্টিগ্রেশনের স্পেশাল কিছু ফর্মুলা আছে। আবার আরেক দিকে আপনি যখন ইন্টিগ্রেশন করবেন তখন আপনাকে ত্রিকোণমিতি অনেকটাই জানতে হবে। ত্রিকোণমিতি এখানে অবশ্যই আসবে, টু কজ স্কোয়ার থিটা সমান কত, সাইন টু থিটার সূত্র কত, এগুলোও আসবে, তাই না? এরপর হচ্ছে টেকনিক, এবং ইন্টিগ্রেশন করতে গেলে আমরা জানি এখানে টেকনিক অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো টেকনিক, মানে এটার জন্য কোনো নির্দিষ্ট টেকনিক নাই, আপনাকে দেখে বা প্র্যাকটিসের মধ্যে দিয়ে গিয়ে ওই ইন্টিগ্রেশনের টেকনিকটা রপ্ত করতে হয়। আর কমপ্লিট ইন্টিগ্রেশন ফর্মুলা শিট আমরা এটা দেওয়ার চেষ্টা করছি। ইন্টিগ্রেশনে যত কিছু আছে ওইটা একটা শিটের মধ্যে আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করছি। আর ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস এটা আমরা পড়বো এখানে, আর রাইম্যান ইন্টিগ্রালও পড়বো। তো রাইম্যান ইন্টিগ্রাল আর ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস আসলে এগুলো কোনো কঠিন বিষয় না। এটা হচ্ছে ওই যে আমরা ইন্টিগ্রেশনের সূত্র আনছি, এখন সূত্র আনার জন্য তারা কীভাবে ওই সূত্রগুলোতে চলে আসছে, এইগুলাই হচ্ছে ওইখানের বেসিক আলোচনা। তো ওইখান থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট থিওরেম পড়বো, আশা করি ওইখান থেকে কমন পড়বে। আচ্ছা, তো আমরা প্রথমেই চলে যাই ইনডিফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশনে। ইনডিফিনিট ইন্টিগ্রাল ফাংশন ইজ এ কালেকশন অফ অল ডেরিভেটিভস অফ এফ অফ এক্স। তো এখানে যতগুলো আমি ডেরিভেটিভ করব এইগুলার কালেকশনটা হচ্ছে কি, এটার অ্যান্টি ডেরিভেটিভের কালেকশনটা হচ্ছে তার ইন্টিগ্রেশন। তা আমরা জানি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, ইন্টিগ্রেশন সাইনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো এফ অফ এক্স সমান কি, এফ অফ এক্স ডিএক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস সি, তাই না? এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা আমরা জানি। এটা কিসের কনস্ট্যান্ট? ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্টটা কই চলে যায়, আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে যদি বোঝাই আপনাদেরকে, ডিডি এক্স অফ, মনে করেন যে এক্স স্কোয়ার প্লাস 2, এটা যখন আমরা করব তখন কি লিখি, 2x প্লাস 0, তাহলে আমি কি পাচ্ছি, 2x। তাহলে আমরা এখানে প্রশ্ন পড়লাম কি, যে অ্যান্টি ডেরিভেটিভস, তাহলে এইটার অ্যান্টি ডেরিভেটিভ যদি আমি বের করতে চাই তো অর্থাৎ 2x dx, তাহলে এখানে কি লিখবো, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার আর এখানে 2 কাটা এক্স স্কোয়ার। তাহলে দেখেন আমি যখন ডিফারেন্সিয়েশন করলাম তখন এখানে একটা 2 ছিল, আর ইন্টিগ্রেশন করার পরে এখানে কিন্তু 2টা নাই। তাহলে এই 2টা তো আমি হারিয়ে ফেলতেছি, এই 2টার জন্য আমি একটা কনস্ট্যান্ট দিই, কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমার এই সিটার মান আমি বের করতে পারবো, সিটার মান √2 হবে। তো এই জন্য আমরা যখন ইনডিফিনিট ইন্টিগ্রাল করি, ডেফিনিট ইন্টিগ্রালে যে মানটা বের হয় সেটাই হচ্ছে কিন্তু সি এর মান। আর এখানে ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্টটাকে সি দ্বারা প্রকাশ করি, তাই না? এখানে লেখা আছে যে আপনি যখন ইন্টিগ্রেশনটাকে যদি ডিফারেন্সিয়েট করেন বা ইন্টিগ্রেটটাকে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে আপনি ওই আগের ফাংশনটা পাবেন। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসে কিন্তু শুধু সূত্র আর সূত্র পড়বো আমরা। এখানে আসলে আমরা প্রবলেম সলভ করব আর সূত্রগুলার প্রমাণটা আমরা দেখবো আর কি। তো প্রথমেই দেখেন কি দেওয়া আছে, পাওয়ার রুল।
পাওয়ার রুলে এখানে আপনার একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে যে এন এর মানটা কি হইতে পারবে না, এন এর মানটা -1 হইতে পারবে না, এন এর মানটা -1 হইতে পারবে না। এন এর মানটা মাইনাস হলে কি হয়ে যায়, এন এর মানটা মাইনাস হলে লগারিদমিক রুলে চলে যায়, তাই তো? এই দুইটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে। এন এর মানটা মাইনাস হইতে পারবে না কখন, যখন আপনি পাওয়ার রুল ইউজ করবেন, ঠিক আছে? তো এখানে একটা অবজেক্টিভ কিন্তু চলে আসে। আর ফর্মুলা আপনারা এগুলা জানেন অথবা দেখে নিতে হবে আর কি। তো যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে, যেমন ln x কে ডিফারেন্সিয়েট করলে কত পাইতাম, 1/x, তাই না? ddx অফ ln x, এটারে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম আমরা পাইতাম 1/x। তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে কি পাবো, ln অফ x, তাই তো? এখানে পরম মান চিহ্ন দেওয়ার একটা কারণ আছে, x এর মানটা কি হবে না, কখনো ঋণাত্মক হবে না, তাই না? আমরা এটা ওই যে লনের ধর্ম থেকে জানি, লনের পরে যেই সংখ্যাটা থাকে সেটা কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। তো পাওয়ার রুল যখন আমরা করব তখন আমাদের কিছু শর্টকাট মনে রাখতে হবে। মনে করেন এখানে ax⁴n আছে, তাই না? কিন্তু আপনাকে ইন্টিগ্রেশনে দেওয়া আছে ax+b⁴n dx। তো এই ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে রাখবেন x এর পাওয়ার যদি 1 থাকে, x এর পাওয়ার যদি 1 থাকে তাহলে এই পুরোটাকে আমি সাবস্টিটিউশন মেথডে y ধরে নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি লিখবো, ax+b⁴n+1 ডিভাইডেড বাই n+1, ঠিক আছে? x এর সাথে যেটা গুণ সম্পর্কে থাকবে এখানে সেটা ভাগ করে দিব। এই এতটুকু যদি মনে রাখতে পারি তাহলে আমি সহজেই আনসার করতে পারবো আর কি। যদি x এর পাওয়ার এখানে 1 থাকে, x এর পাওয়ার আদার দেন 1 থাকলে কিন্তু এই ফর্মুলা খাটবে না। এটা সাবস্টিটিউশন মেথড থেকে আমি নিয়ে আসছি, তাই না? তো তাহলে এইটা প্লাস কি হবে, সি। তো প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে আপনারা এইভাবে একটু চিন্তা করবেন। যেমন আমি যদি এখানে এরকম থাকতো আর কি, e⁴x এটা দেখাচ্ছি 3 নম্বরে, দেখেন ইন্টিগ্রেশন অফ e⁴ax+b dx আছে, তাহলে আনসার কি হবে, e⁴ax+b, এটাকে আমি আবার কি দিয়ে ভাগ করব, এই যে x এর সাথে কি আছে, a আছে, এটা দিয়ে আমি ডিভাইড করে দিব। তাহলে এরকম প্রত্যেকটা সূত্রের জন্যই কিন্তু এটা প্রযোজ্য, প্রত্যেকটা সূত্রের জন্যই এটা প্রযোজ্য। আর আপনি যদি বেসিক আলোচনা করে করতে চান তাহলে কি করবেন, ax+b সমান আপনি y ধরবেন, তারপর এখানে ddx করলে এখানে a পাবেন আর এখানে কি পাবেন, dy/dx পাবেন, তাই না? তারপর আপনি যদি dx কে এই দেখেন dy/a চলে আসলো না, এটাই হচ্ছে নিচে চলে আসতেছে ইন্টিগ্রেশনের জন্য, ঠিক আছে? সাবস্টিটিউশন মেথডের জন্য এটা নিচে চলে আসে। তো এই রুলটা আপনাদেরকে মনে রাখতে হবে আর কি, যখন আমাদের এরকম ফাংশন থাকবে ax+b, যেখানে x এর পাওয়ারটা সবসময় 1 থাকবে, ওই সকল ফাংশনের ক্ষেত্রে আমরা জাস্ট x এর সহগটা বা কোএফিসিয়েন্টটা দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের মানটা চলে আসবে। আচ্ছা, এরপরে আমি জাস্ট ফর্মুলাগুলো লিখছি। আসলে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো কিন্তু আমাদের অনেক সময় মনে থাকে না, তাই না? কনফিউজড হয়ে যায়। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে রাখতে হবে। ইন্টিগ্রেশনে ভালো করার একমাত্র উপায় হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাগুলো মনে রাখা। যেমন দেখেন এখানে কি আছে, sin x dx। তো আমরা sin x dx কে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি, -cos x। তো ওই আগের কথাটাই, যে ইন্টিগ্রেশন অফ যদি sin ax থাকতো স্যার, sin ax dx থাকতো, তাহলে আমরা কি লিখতাম, -cos ax ডিভাইডেড বাই কি, শুধু a লিখতাম। এইটাই মনে রাখতে হবে আর কি। x এর সাথে যদি এখানে x এর পাওয়ার কত, 1, এই 1 এর সাথে যদি কোনো কিছু একটা মাল্টিপ্লাই থাকে তাহলে ইন্টিগ্রেশনে গিয়ে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সিমিলার আমি যদি এখানে cos ax dx লিখি তাহলে কি হয়ে যাবে, sin ax ডিভাইডেড বাই a। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এটা সত্যি, ঠিক আছে? তো sec² x কে ইন্টিগ্রেট করলে 10x হয়, cos² x কে -cot x হয়, sec x 10x কে করলে sec x হয়, cosec x cot x কে করলে -cosec x হয়। তাহলে এই সূত্রগুলো আমরা মোটামুটি জানি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে। ইনভার্স ফাংশন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনভার্স ফাংশনের সূত্রগুলাই কিন্তু আপনাদের পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে √(ddx ইন্টিগ্রেশন অফ সাইন), এটাকে ddx করলে এটা পাইতাম, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো, সাইন ইনভার্স অফ x পাবো। তো 1/1 + x² ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx, তাহলে এটা ইন্টিগ্রেট করলে কি পাবো, tan ইনভার্স অফ x পাবো, ঠিক আছে? তো এইটার সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করে পড়তে পারেন। যেমন এখানে যদি এরকম হইতো
-1√(1 - x²) dx, এটাকে কিন্তু আমরা মাইনাস সাইন ইনভার্স অফ এক্স লিখতে পারি, অথবা কজ ইনভার্স অফ এক্সও লিখতে পারি, দুইটাই লিখতে পারি। তো এই জন্য কজ ইনভার্সেরটা এখানে লেখা হয় নাই, তো আপনারা একটু কনফিউজড হবেন না। এখানে যদি মাইনাস থাকে তাহলে কজ ইনভার্স অফ এক্সও কিন্তু আনসারে দিতে পারে, তাহলে এখানে আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে 10 ক্ষেত্রে হচ্ছে ওই যে কট এক্স আসবে, আর এটার ক্ষেত্রে কি আসবে, কোসেক এক্স আসবে। তো ইনভার্সটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইনভার্স ফাংশনটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে টেকনিক। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি ইন্টিগ্রেশনের টেকনিক নয়, এরকম আসতে পারে, অথবা নিচের কোনটি ইন্টিগ্রেশনের টেকনিক। তো ইন্টিগ্রেশনের প্রথম যে টেকনিক, এটা আমরা সবাই জানি, সাবস্টিটিউশন মেথড। আপনি চলকটাকে সাবস্টিটিউট করে দিবেন। কিভাবে এটা সাবস্টিটিউট করবেন? আচ্ছা, যেমন মনে করেন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, তাই না, যে 2x e⁻x²। তো আমি যদি এখানে করা আছে এই x² যদি আমি ইউ ধরি এবং এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে 2x সমান কি হবে, du/dx, তাই তো? তারা একেবারে সরাসরি লিখে দিছে। তাহলে 2x dx সমান কি হচ্ছে, du। তো আপনি এখানে এটা সাবস্টিটিউট করেন, এই যে এইটার মধ্যে সাবস্টিটিউট করেন, তাহলে কি হচ্ছে, এই e⁻, আমি যদি সাজাই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, e⁻x² 2x dx, তাই না? এটাকে আমি সাবস্টিটিউট করলাম, তাহলে e⁻u du। e⁻u কে ইন্টিগ্রেট করলে কি হচ্ছে, e⁻u হচ্ছে, আর কি হচ্ছে, c হচ্ছে। তো এইখানে ইউর মানটা আবার বসাই দিব, x² প্লাস c, তাই তো? তো সাবস্টিটিউশন মেথডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড আর কি, এটা দিয়েই অনেকগুলো অঙ্ক করা যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্ট, ইন্টিগ্রেশন অফ ইউ ডিভি। আচ্ছা, আমরা এই সূত্রটা না লিখে আমরা যদি এই সূত্রটা লিখে আমার মনে আরো ভালো হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এটা সমান আমরা লিখতে পারি কি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ddx অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আর এই পুরাটাকে আবার কি ইন্টিগ্রেট করবো। আমরা এই ফর্মুলাটার সাথে পরিচিত আর কি, কিন্তু এইটার সাথেও আমরা পরিচিত হতে পারে যে ইন্টিগ্রেশন অফ এটা দিলে কি হবে, ডিভি কে ইন্টিগ্রেট করলে কি যেটা আসে আর কি। এটা হচ্ছে একটু আপ টু ডেট সূত্র। আচ্ছা, তো এরপর আমরা লাইটের ফর্মুলা জানি, তাই না, যে লাইট দ্বারা কি বোঝাচ্ছে, লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, উল্টা লেখা হয়ে গেছে, লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? আমরা এইভাবে ইউটাকে চুজ করব। যেমন এইটার মধ্যে দেখেন এক্স হচ্ছে কি ধরনের ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, আর e⁻x কি হচ্ছে, এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আমার সিরিয়াল অনুযায়ী অ্যালজেব্রিক ফাংশনটা আগে আছে, তাহলে অ্যালজেব্রিক ফাংশনটা কোথায়, বাইরে চলে আসবে, তাই তো? এই যে দেখেন, অ্যালজেব্রিক ফাংশনটাকে আমি ইউ ধরবো, আর এই ডিভি ডিএক্স সমান কত হচ্ছে, ইএক্স ডিএক্স, ডিভি সমান কত, ইএক্স ডিএক্স, তাহলে ভি সমান কত হচ্ছে, e⁻x। এরপর আমি এই ফর্মুলাটা ইউজ করছি, ফর্মুলাটা ইউজ করলাম, তাহলে এক্স ভি মানে কত, ভি হচ্ছে e⁻x, আর আদারওয়াইজ আমরা ইন্টিগ্রেশন করলাম। আর যদি আমরা এভাবে না করতে চাই, আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, আমরা যেটা মনে করেন যে এসএসসিতে বেশি পরিমাণ ইউজ করি। তো ইন্টিগ্রেশন বাই পার্টসের এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই দুইটা ফর্মুলা আমি এজন্য লিখে দিলাম, এখান থেকে আমরা দেখে নিব আর কি, এই টাইপের ম্যাথগুলো আসার সম্ভাবনা খুব বেশি থাকে। এরপর হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে আংশিক ভগ্নাংশ করা, তাই না? আংশিক ভগ্নাংশ রূপান্তরিত করে আমরা এটা ডিডিএক্স বা ইন্টিগ্রেশন করতে পারি। আচ্ছা, তো এইখানে এটা নিচে থাকার কথা ছিল, এটা আলাদা, হ্যাঁ। তো দেখেন এই 1/x² - 1, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন আপনি নিয়ে যাবেন। তো পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে যাওয়ার জন্য ওই যে আমরা ধরতাম না যে এটা সমান a/এত b/এত, তো এখন অবজেক্টিভের ক্ষেত্রে তো অতটা সময় থাকবে না আমাদের, তাই না? তো পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে আপনারা ওইটাকে আলাদা করে নেবেন, ঠিক আছে? এই চিহ্নটা আগে দিবেন না, এটা আপনারা লিখে নেবেন। এখন দেখেন উপরে কি নাই, উপরে কিন্তু 1 নাই, সরি কোনো এক্স নাই, তাহলে আপনি এখানে যদি মাইনাস চিহ্ন দেন তাহলে দেখেন x + 1 মাইনাস কি আসবে, x - 1,
তো এইখানে একটা কি চলে আসবে, 2 বেশি চলে আসবে, এই 2টা আমি ভাগ করে দিব, এরপরে জাস্ট ইন্টিগ্রেট করবেন, নর্মালি ইন্টিগ্রেট করব, ঠিক আছে। তো আর এটা একটা ফর্মুলাও বটে, সরাসরি ফর্মুলা চলে আসে এখানে, আমরা এই ফর্মুলাগুলো দেখব পরে। আচ্ছা, ট্রাইগোনোমেট্রিক ইন্টিগ্রালস, তো ট্রাইগোনোমেট্রিক ইন্টিগ্রালসের এখানে 2টা উদাহরণ দিয়েছে, কিন্তু উদাহরণের কিন্তু কোনো শেষ নাই। আমাদের কয়েকটা সূত্র ত্রিকোণমিতির খুবই মুখস্থই রাখতে হবে বলা চলে, যেমন cos 2x, cos 2x কে কি লিখবো, 2টা লেখা যাচ্ছে, 1 - 2 sin স্কোয়ার এক্স অথবা 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। তো আমরা কিন্তু যারা পড়াশোনা মানে টিউশনের মধ্যে নাই অথবা পড়াশোনা অনেকদিন ধরে করতেছি না, তাদের জন্য কিন্তু এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলা দেখে নিতে হবে। এসএসসির বইটা ধরে দেখবেন যে এখন এসএসসির প্রত্যেকটা বইয়ের মধ্যেই সামনের পেজগুলোতে সব সূত্রগুলো দেওয়া থাকে, তো আপনি ওই সামনের পেজটা পড়লেই মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। প্রথম থেকে যেমন ম্যাট্রিক্সের সূত্রগুলো একসাথে দেওয়া, সরলরেখারগুলো একসাথে দেওয়া, ত্রিকোণমিতিরগুলো একসাথে দেওয়া, এরপর হচ্ছে ক্যালকুলাস, আমরা যে চ্যাপ্টারটা করতেছি ইন্টিগ্রেশনের সব সূত্রগুলোও কিন্তু একসাথে দেওয়া আছে, আপনি যে কোনো প্রকাশনীর বই নিতে পারেন। তাহলে cos 2x এর সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, sin 2x এর সূত্রটাও খুবই গুরুত্বপূর্ণ, যে 2 sin x cos x, মানে এখানে সূত্রের কোনো অভাব নাই, আসলে সূত্র লিখলে পুরো লেকচারে সূত্রই লেখা লাগবে, বা এটার এরকমও লেখা যায় 2 10x 1 + 10 স্কোয়ার x। তো এগুলো আমাদের দেখে নিতে হবে। তো এইগুলাই দেখেন, এখানে সাইন স্কোয়ার এক্স আছে, তো সাইন স্কোয়ার এক্স আসলে আপনার মাথাতে ক্লিক করতে হবে যে এইটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটার সূত্র আমরা জানি, কারণ সাইন স্কোয়ার মানে স্কোয়ারের তো কোনো সূত্র আমাদের জানা নাই, যদি সাইন এক্স থাকে অথবা কজ এক্স থাকে তাহলে আমাদের সূত্র জানা আছে, কিন্তু সাইন স্কোয়ার এক্স থাকলে তো সূত্র জানা নাই, তাই না। তাহলে আর কি করব, এখানে একটা হাফ নিলাম, 2 sin স্কোয়ার এক্স ডিএক্স নিলাম, তাহলে 2 sin স্কোয়ার এক্স কে কি লেখা যাচ্ছে, যে 1 - cos 2x dx। তো এখন আমি ইন্টিগ্রেট করতে পারি, 1 কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে x চলে আসবে, আর cos 2x কে ইন্টিগ্রেট করলে, cos x কে ইন্টিগ্রেট করলে কি আসে sin x, কিন্তু এখানে x এর সাথে কত গুণ আছে, 2 গুণ আছে, তাহলে 2 ভাগ করে দিব, তাই তো। এরপর আমরা মাল্টিপ্লাই করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তো এখানে কিন্তু আপনাদের একটু পরিশ্রম করতেই হবে, আমাদের এইচএসসিতে আমরা যেই সূত্রগুলো পড়ছি এগুলো দেখে নিতে হবে। আর ইন্টিগ্রেশনে আপনারা একটু খেয়াল করলেই দেখব, ইন্টিগ্রেশনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেগুলো আসে এইগুলো কিন্তু রিপিট হচ্ছে, মানে নতুন কোনো খুব কঠিন সূত্র কিন্তু স্যাররাও তৈরি করেন না। তাহলে আপনারা যদি বইটা খুলে দেখেন যে এই ইন্টিগ্রেশনটা অনেকবার আসছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা আপনারা করতে পারেন এবং মনেও রাখতে পারেন, ঠিক আছে। আর আমরা যেহেতু অনার্স পাস করে ফেলছি, এগুলো 2-1বার দেখলে আমার মনে হয় আমাদের মনে থাকবে আর কি। এরপর হচ্ছে ইউজফুল ফর ইন্টিগ্রাল সলভিং। তো ইন্টিগ্রালের মধ্যে আপনারা যদি দেখেন রুট দিয়ে কিন্তু একটা ভেজাল লাগিয়ে দেয় সবসময়, তো এই রুটগুলো অপসারণ করা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন তো এখানে আমাদের আবার ত্রিকোণমিতি খুব কাজে লাগে, যেমন a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তো x সমান আমার কত ধরতে হবে, সাইন থিটা ধরতে হবে অথবা a কস থিটা ধরতে হবে। কারণটা আপনি একটু দেখেন, আমি কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কিন্তু 1, তাহলে 1 - cos স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি আমি, সাইন স্কোয়ার থিটা, তাই না। তো এইখানে যদি আমি এ কমন মানে এটা এ সাইন থিটা ধরি, তাহলে কিন্তু এ সাইন থিটা ধরলে এটা 1 - এ সাইন স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার, এ স্কোয়ারটা কমন নিলে 1 - cos স্কোয়ার সাইন স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুটটা উঠে যাবে। তো আমাদের টার্গেট থাকে সবসময় এই রুটটাকে উঠানো, তাই না। তো যদি প্লাসে থাকে তাহলে আমরা টেন থিটা ধরতে পারি, কারণ আমরা জানি 1 + tan স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক থিটা, আবার এখানে যদি এক্স স্কোয়ারটা সামনে থাকে তাহলে আমরা এটাকে সেক থিটা ধরতে পারি। তো এইটা আসলে প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে যাবে, বা এখন আমরা যে পর্যায়ে আছি আমাদের দেখলেই মনে পড়ার কথা। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন এখানে এই কাজটা করছে আর কি, যে তারা আমি যদি এটাকে একটু মানে আপনাদের ভেঙে দেখাই, তাহলে এক্স ইজিক্যাল টু কি ধরছে উনি, এ সাইন থিটা ধরতে বলছে, তাই না, এ সাইন থিটা ধরতে বলছে। তাহলে ডি ডিএক্স করলে এ কস থিটা ডি থিটা ডিএক্স, তাহলে আমরা ডিএক্স সমান কত পাচ্ছি, এ কস থিটা ডি থিটা।
এখন এগুলো আমি এখানে ইনপুট করি, তাই না? তাহলে নিচে হয়ে যাচ্ছে কি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 1, আর এখানে আসতেছে এ কস থিটা ডি থিটা, তাই তো? এ কস থিটা ডি থিটা আসতেছে। তো ইন্টিগ্রেশন যদি আপনি করেন এখান থেকে আমি যদি রুট নেই এ, আর এখানে কি আসবে কস থিটা আসবে, উপরেও কি আসলো এ কস থিটা ডি থিটা। তা আপনি কাটাকাটি করেন তাহলে এখানে কি আসলো থিটা আসলো। এখন আপনি এখান থেকে দেখেন তো থিটার মানটা কত আসে, থিটার মানটা কত আসে এখান থেকে, যে থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাই তো? থিটার মানটা এই যে এইখান থেকে দেখেন, আমি যদি সাইন থিটা সমান কি লিখবো এক্স বাই এ, সাইন থিটা সমান এক্স বাই এ, আর থিটা সমান সাইন ইনভার্স অফ এক্স বাই এ। তাহলে এটা ইটসেলফে ফর্মুলা, কিন্তু এটা নিজেই একটা ফর্মুলা যেটা আমরা সরাসরি ইউজ করতে পারি, আমরা পরবর্তীতে এগুলো ইউজ করব। আচ্ছা, এখন হচ্ছে রিকারেন্স রিলেশন। এই রিকারেন্স রিলেশনটা আমরা অনার্সে পড়েছি, এইচএসসিতে একটু কম পড়েছি, তাই না? এই রিকারেন্স রিলেশনটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো আপনি ইজিলি মানে প্রুফ করতে পারবেন, ওই যে বাই পার্ট করে প্রুফ করেও দেখতে পারবেন, প্রুফগুলো বইয়ে দেখা আছে, দেখানো আছে, আমি এখানে দেখাচ্ছি না। আর যে সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, তাই না? এটা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি হচ্ছে দেখেন, মাইনাস ওয়ান বাই এন সাইন এন টু দি এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স এন মাইনাস ওয়ান বাই এন সাইন এন মাইনাস টু এক্স ডিএক্স। তো এই সাইন এক্স এর সাথে কজ এক্স এর একটু কিন্তু মিল আছে, দেখেন সাইন এক্স এ এই জায়গাটাতে কি আছে মাইনাস আছে, কজ এক্স এ প্লাস আছে, আর বাকিটা মোটামুটি চেঞ্জ, সাইনের জায়গায় শুধু কজ হবে। যেমন এখানে সাইন এন মাইনাস ওয়ান আছে, এখানে কি আছে কজ এন মাইনাস ওয়ান, এখানে সাইন এক্স আছে, এখানে কি আছে কজ এক্স, ঠিক আছে? একটু যদি রিলেট করে পড়েন তাহলে কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। আর যদি আপনাদের বোঝার আর একটু প্রয়োজন হয় তখন আপনারা চাইলে কিন্তু এইগুলোর প্রমাণটাও দেখে নিতে পারেন। প্রমাণটা আশা করি দেখলে আপনারা বুঝবেন, ওটা অত কঠিন কোনো প্রমাণ না, ঠিক আছে? আচ্ছা, যেমন এইখানে দেখেন সাইন এক্স এর সূত্র দিয়ে তারা কি করলো একটা প্রমাণ করে দেখালো। এখানে এন এর মান কি 4 দিছে, অর্থাৎ আপনাকে কি বের করতে বলছে সাইন 4x dx, সাইন 4x dx। তো এখন সাইন 4x dx আমরা সূত্রটা কি পড়ছিলাম এন এক্স এর ক্ষেত্রে, এই যে মাইনাস ওয়ান বাই এন পড়ছিলাম না, তারপর কি পড়ছি সাইন এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স, তারপর কি পড়ছি এন মাইনাস ওয়ান বাই এন ইন্টিগ্রেশন অফ সাইন এন মাইনাস টু এক্স ডিএক্স। তো তারা এখানে এই ফর্মুলাটাই লিখছে, এখানে এন এর মান হচ্ছে কত 4, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর সাইন কিউব এক্স, তাই না? এন মাইনাস ওয়ান 4 ছিল, তাহলে সাইন কিউব এক্স কজ এক্স, আর 3/4 সাইন স্কোয়ার এক্স। এরপরে এই জায়গাটা তো আমি ইন্টিগ্রেট করতে একটু আগেই করলাম, যে 2 দ্বারা গুণ করে 1 মাইনাস কস 2x দ্বারা করতে হবে, তাই না? তাহলে আমি যদি রিকারেন্স ফর্মুলাটা জানি তাহলে আমার জন্য কিন্তু ইজি হয়ে যায় ম্যাথটা করা। তো আপনাদের ক্ষেত্রে কি আসতে পারে, আপনাদের ক্ষেত্রে আসতে পারে নিচের কোনটা টেন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এর জন্য সত্য, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো তখন কিন্তু আমাদের এটা দেখা বলতে হবে। তো এটার জন্য আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি এন এর একটা মান ধরে নেবেন, এন এর মান 2 ধরে নেবেন, ঠিক আছে? এন এর মান যদি আমি 2 ধরে নেই তাহলে আমার ইন্টিগ্রেশনটা কত হয়ে যায়, যেমন আমি এখানে একটু দেখাচ্ছি, যদি রিকারেন্স ফর্মুলাটা আমাদের একটু মানে কনফিউশন মনে হয় তাহলে এখানে আমি একটু দেখাচ্ছি। এন এর মান যদি 2 ধরেন তাহলে কি হয়ে যাবে, এটা 10 স্কোয়ার এক্স ডিএক্স হবে না? তো 10 স্কোয়ার এক্স ডিএক্স কে আপনি কিন্তু জানেন যে এটার কি, এটার আনসার কত, 10 স্কোয়ার এক্স ডিএক্স কে আমরা কি লিখতে পারি 1 প্লাস সেক স্কোয়ার এক্স, সরি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে আনসারটা কত হচ্ছে 10x প্লাস সরি 10x মাইনাস এক্স, 10x মাইনাস এক্স। আচ্ছা, তো এন এর মান আমরা কত ধরলাম 2 ধরলাম না, আমরা 2 বসাইয়া দেখব যে আমার কি এই মানটা কোনটাতে আসে। এটা হচ্ছে অপশন টেস্টের পদ্ধতি আর কি, ঠিক আছে? আমি 1 ধরবো না, 1 ধরলে কি হয়ে যাবে, ওইখানে কিন্তু বলাই আছে এন এর মানটা 1 থেকে বড় হবে, 1 থেকে যদি ছোট হয় তাহলে নিচে কিন্তু শূন্য চলে আসে, তাহলে আমি 1 ধরতে পারবো না, 2 ধরে করতে হবে। তো আপনি দেখেন এখানে যদি আপনি 2 দেন তাহলে 1/1, তাই না?
আর এখানে কত আসে 10x, তাহলে 10x আসলো। আচ্ছা মাইনাস ইন্টিগ্রেশন অফ n মাইনাস মানে 2 মাইনাস 2 0, তাহলে এটা কি হয়ে যাচ্ছে মানে 10 টু দি পাওয়ার 0 মানে কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে x, তাহলে dx, তাহলে ইন্টিগ্রেশন অফ শুধু কি থাকে dx, ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, তাহলে কিন্তু এই ফর্মুলাটা স্যাটিসফাই করতেছে। তো যখনই আপনাদের এরকম n আসবে তখন আমার সাজেশন হচ্ছে আপনারা এটাকে n এর মানটা 2 ধরে অপশন টেস্ট করবেন, তাহলে দেখবেন ইজিলি ম্যাথটা করে ফেলতে পারতেছেন। নাহলে এত বড় বড় রিকারেন্স ফর্মুলা কিন্তু মনে রাখাটা একটু কঠিন। তো আপনাদের প্রতি এটাই আমার আর কি সাজেশন, যে যখন আপনাদের n থাকবে রিকারেন্স ফর্মুলা যদি আসে n এর মানটা আপনারা 2 ধরবেন, 2 ধরে অঙ্কটা করলে ইজিলি হয়ে যাবে। যেমন এই দেখেন sec স্কয়ার x না, sec n x, তা আপনি যদি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx লেখেন, sec স্কয়ার x dx লেখেন, এটা সমান কত আসবে 10x। তা আপনি 2 অপশনে বসায় দেখেন, আমরা দেখি তাহলে এটা কি চলে আসে, মানে এটা 1 হয়ে যাবে নিচে 1, আর এখানে কি থাকলো শুধু 10x থাকলো, তাই না? আর এইখানে কত আসে 2, এই যে উপরে 0 চলে আসলো, তাই না? তাহলে এই পুরাটা টার্ম 0, তাহলে কি আসে শুধু 10x আসে। তো আমরা ইন্টিগ্রেশন করে দেখলাম এটার মান আসে 10x, আর ওই রিকারেন্স ফর্মুলার মধ্যে মানটা বসায়ও দেখলাম যে এখানে কি আসতেছে মানে 10x আসতেছে, যেটাতে 10x আসে ওইটাই আমাদের জন্য আনসার। তো আপনারা এইভাবে অপশন টেস্ট করেও কিন্তু করতে পারেন, আর সূত্র মনে রাখতে পারলে তো আরো ভালো, তাই না? আচ্ছা এখানে আমি কমপ্লিট ফর্মুলা বলতে সবগুলো ফর্মুলা কিন্তু এখানে আনি নাই, আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আমি এখানে লিখে দিছি। যেমন আপনি যখন কোনো ধ্রুবক বা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করবেন তখন কি হবে, এই যে kx আসবে, তাই না? তারপর এই ফর্মুলাগুলো লেখা আছে, এগুলো আমরা আবার এখানে লিখে দিছি, এইগুলো আপনারা দেখে নেবেন, এগুলো বইয়ের মধ্যেও আছে, এগুলো নিয়ে খুব বেশি আপসেট হওয়া, যেমন এইটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এগুলো একটু ভিন্ন রকম ফর্মুলা, অন্যগুলো তো আমরা জানি। আচ্ছা এগুলো একটু ছোট ফন্ট হয়ে গেছে, সমস্যা নাই। এই যে সাইন এক্স এগুলো আমরা আগে পড়লাম, এগুলো আমি আর যাচ্ছি না। ইনভার্সগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা সরাসরি কিন্তু আপনাদের অবজেক্টিভে চলে আসবে, ঠিক আছে? যে ইন্টিগ্রেশন অফ 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কত, এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। এরকম অনেকগুলো ফরম্যাট আছে স্পেশাল ফর্মুলার, ওইগুলো আপনারা একটু ইন্টারভিউ বই আছে ওইগুলো দেখতে পারেন, আমি এখানে কিছু দেওয়ার চেষ্টা করছি। সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, এগুলো কিন্তু মনে রাখার দরকার। আপনি মানে সরাসরি মনে রাখলে তো ভালো, যদি মনে রাখতে না পারেন তাহলে একটু ভেঙে নিজেরাই করে ফেলতে পারবেন, ঠিক আছে? যেমন সাইন স্কোয়ার এক্সকে কি লিখতে পারে, আমি তো এটা করলামই, হাফ ইন্টু কত লিখবো 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস 2x, এরপরে ইন্টিগ্রেট করবেন। তো এগুলো আমি লিখে দিছি, সরাসরি পরীক্ষার মধ্যে এগুলো চলে আসে। আর যদি আপনি মনে না, আমার মতে এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট আপনি একটু 2 লাইন করে সূত্রটা একটু ঝালাই নেন আর কি, তাহলে এটা 30 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। আচ্ছা এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে বললাম এই যে ই টু দি পাওয়ার এ এক্স আছে, তাহলে কি হবে ওই যে 1/a চলে আসবে, তারপর এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, তো এইগুলো আমরা একটু দেখে নিব আর কি। এটা হচ্ছে আবার পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে করা যাবে। তো এগুলা কেন দিচ্ছি, কারণ এগুলা পরীক্ষাতে সরাসরি চলে আসে, ডি ইন্টিগ্রেশন অফ লন এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স, এগুলো পরীক্ষাতে সরাসরি অনেকবার আসছে, এই জন্য এগুলো আমি আলাদা করে দিয়ে রাখছি আর কি। তো এইগুলো আপনারা একটু দেখে নেন যেন পরীক্ষাতে আসলে সরাসরি দিতে পারেন। আচ্ছা হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধান হইতে হবে। কি সাবধানতা অবলম্বন করব, পজিটিভ সব কি হবে, যেমন পজিটিভের ক্ষেত্রে কি ছিল পজিটিভ ছিল। আচ্ছা এইখানে একটু সমস্যা আছে, এইখানে আমরা লিখব কোসেক এইচ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে? এটা পুরোটা উঠে নাই আর কি। তো হাইপারবোলিক ফাংশন আর হচ্ছে নর্মাল, যেমন আপনি কজ এক্স এর ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 2 ছিল, তাই না? বা প্লাস ছিল মেবি প্লাস। আর হাইপারবোলিক তাহলে এইটা দ্বারা কিন্তু একটা ইউনিট সার্কেল দেখায়, আমরা যদি হাইপারবোলিক ফাংশনের কথা মনে করি আর কি। আর যখন কজ এইচ এক্স থাকবে না তখন কি হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে আইটা থাকবে না, বা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, তাহলে এইটা দ্বারা কিন্তু একটা হাইপারবোলার ইকুয়েশন বোঝায়, এই জন্য এই ফাংশনগুলোর নাম কি হাইপারবোলিক ফাংশন। তো হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে আমরা cos x কে ddx করলে কি পাইতাম
cos x কে সরি sin x কে ইন্টিগ্রেট করলে পাইতাম মাইনাস cos x, কিন্তু হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে কি পাবো, cos hx পাবো। ঠিক আছে, তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন আর কি। যদি দিয়ে দেয় হাইপারবোলিক ফাংশন, যেহেতু আমরা একটু হাই লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই না, বিসিএস এর জন্য যেহেতু প্রিপারেশন নিচ্ছি, তো হাইপারবোলিক দিয়ে দিতে পারে, এবং এইটা দেওয়ার সম্ভাবনা আছে। cos hx-টা যে sin hx-টা ইন্টিগ্রেট করলে যে প্লাসের আসে, এটাই মনে রাখার ব্যাপার আর কি। আচ্ছা, এরপরে দেখেন এই যে ফর্মুলাগুলো আমি বলে দিলাম যে এ স্কোয়ার, এইগুলো স্পেশাল স্ট্যান্ডার্ড ফর্মস, এগুলো মনে রাখতে হবে। এরকম আরও অনেক ফরম্যাট আছে, আপনারা একটু এইচএসসির বইটা ঘাটবেন, তাই না। এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, এই যে এইটার ফর্মুলাটা মনে রাখবেন, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো 1/2 এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। আচ্ছা, তো এইটা হচ্ছে সাইন ইনভার্সের সূত্র, তাই না। এইটা সূত্রটা মনে রাখবে, লন এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কিন্তু আপনার প্রমাণ করার এত সময় নাই, তাহলে এই স্পেশাল স্ট্যান্ডার্ড ফর্মগুলো আপনার মনেই রাখতে হবে। ঠিক আছে, মাইনাস হইলে লন এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস, আর এইটা দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ অঙ্ক আসবে। ঠিক আছে, যে এই ফাংশনটা আর কি, যে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস যদি এফ প্রাইম অফ এক্স থাকে ডিএক্স ইন্টিগ্রেশন অফ, তাহলে এটার মান কি হবে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এইটা সরাসরি ফর্মুলাতেও আসতে পারে, অথবা আপনার অবজেক্টিভও আসতে পারে। ঠিক আছে, তো এখানে একটা এ গুণ ছিল, সেই এটাকে আমরা বের করে নিয়ে আসছি আর কি, ই টু দি পাওয়ার এক্স এর জন্য একটা এ আসছে। তো এই ফর্মুলাগুলো আপনারা একটু দেখবেন, এবং আমরা তো প্র্যাকটিস করবই। আর এখানে রিকারেন্স রিলেশনের কতগুলা, ওই যে আগের গুলা এখানে দেওয়া আছে। এখানে আমি 4টা থেকে 6টা দিছি, আমি তিতাসের বই থেকে ফলো করে এখানে আপনি মানে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আনছি, আরও অনেক আছে। তো আমি দেখছি এইগুলাই বোর্ডের পরীক্ষাতে আসছে। তো আপনারা কটেরটাও মনে রাখবেন, টেনেরটাও মনে রাখবেন। আরেকটা তো বুদ্ধি শিখিয়ে দিলাম, যেটা হচ্ছে আপনি কি এন এর মানটা 2 ধরে করবেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে ব্যাপারটা। এন এর মানটা 2 ধরে যদি আমরা করি, মানে অপশন টেস্ট, সেটা হচ্ছে কখন, যখন আমার মনে থাকবে না, তাই না। তো প্রথমটাই দেখেন 10 স্কোয়ার এক্স, তাই না, এটা আমরা একটু আগেই সলভ করলাম। 10 স্কোয়ার এক্স কীভাবে করবো, 10 স্কোয়ার এক্স ডিএক্স, তাই তো। 10 স্কোয়ার এক্স ডিএক্স যদি লিখি, তাহলে এটাকে, যেহেতু আমরা 10 স্কোয়ারের ডিডিএক্স যা ইন্টিগ্রেশন জানি না, আমরা এটাকে সেক স্কোয়ারে চেঞ্জ করে নিব, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, তাই না। 10 স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এখান থেকে আমরা এটাকে ইন্টিগ্রেট করে নিব, 10x মাইনাস এক্স প্লাস সি। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু মনে রাখবেন, আপনার অপশনে কিন্তু অনেকটাতে সি দিবে, কখনো কখনো সি নাও দিতে পারে। তো ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে যদি সবগুলাতে সি না দেয় ঠিক আছে, কিন্তু যদি একটাতে অপশনে সি দেয় আরেকটাতে সি না দেয়, তখন আমরা কিন্তু সিটাকে চুজ করার চেষ্টা করবো। তাহলে আমার আনসার কি হবে এখানে, বি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে ওই সিটা বাদ দিয়ে আপনাকে আনসার দিতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে যে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তো এটা আমরা দেখলাম একটু আগে, তাহলে এটা আনসার কি হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা এটা তো একটু আগে সলভ করলাম, ক্লাসের মধ্যে সলভ করলাম। সাইন স্কোয়ার এক্স, তাই না, এটাও আমরা সলভ করলাম। সাইন স্কোয়ার এক্সকে আমরা কি করব, ওই যে ত্রিকোণমিতি সূত্র চলে আসবে, তাই না। এখানে হাফ দিয়ে এটাকে 2 সাইন স্কোয়ার এক্স বানানোর চেষ্টা করব। আসলে এই ইন্টিগ্রালটা হিউজ একটা চ্যাপ্টার, এবং এমন কঠিন কঠিন ইন্টিগ্রাল আছে যে কিছু কিছু ধাপগুলো আপনাকে মনেই রাখতে হয় বা অনেক সময়ের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে সাজেশন দেবো, আপনারা পরীক্ষায় আসছে যে সব ইন্টিগ্রেশন, ভর্তি পরীক্ষায় যেগুলো আসছে এইগুলা, এবং হচ্ছে বোর্ডের পরীক্ষায় যেগুলো আসছে, এই ইন্টিগ্রেশনগুলো যদি প্র্যাকটিস করেন, আমার মতে যে ইন্টিগ্রেশনের ইনডিফিনিট ইন্টিগ্রেশন আপনাদের কমন পড়বে। ঠিক আছে, তারপর তো আমরা জানি এটাকে কি করতে হবে, 2 সাইন স্কোয়ার এক্স, এটাকে আমরা কি লিখবো, 1 মাইনাস কস 2x ডিএক্স। তারপর আমরা এটা করে ফেলবো হাফ, এটা হচ্ছে এক্স হবে, আর এখানে কি হবে, সাইন 2x বাই 2। তারপর আমরা জানি গুণ করলে কোনটা হচ্ছে আনসার, এইটা হচ্ছে আনসার এ। ঠিক আছে, তো এইখানে দেখেন ইন্টিগ্রেশন অফ 10
হাইপারবোলিক এক্স, এখানে কিন্তু একটু সাবধান হইতে হবে, 10 হাইপারবোলিক এক্স। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করতাম, আমরা কি লিখি, সাইন এইচ এক্স বাই কজ এইচ এক্স ডিএক্স না, বোঝা গেল। এরপরে আমরা যদি আরো শর্টকাটে যাইতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, কজ এইচ এক্স, ঠিক আছে, ডি কজ এইচ এক্স, তাই না। তাহলে এটা আমরা লিখতে পারি কি, লন কজ এইচ এক্স। এইখানেই হচ্ছে একটু চেঞ্জ, আমরা যদি ডিডি এক্স অফ কজ এইচ এক্স করি সেখানে কিন্তু মাইনাস আসে না, সেখানে প্লাস সাইন এইচ এক্স এ আসে হাইপারবোলিকের ক্ষেত্রে। আর এখানে যদি এইচটা না দিয়ে অন্য একটা দিত, মানে শুধু এক্স দিত, তখন কিন্তু এখানে একটা মাইনাস দিতে হইতো, তখন এখানে আনসার হতো কি লন সেক এক্স। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আর কি, হাইপারবোলিকের ক্ষেত্রে একটু সাবধানে অঙ্কটা করতে হবে, প্লাস মাইনাসের ব্যাপারটা দেখতে হবে। আরেকটা ধরে নেবেন সবই প্লাস হয় হাইপারবোলিকের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি দেখলাম যে অনেক পরীক্ষাতে বারবার এই পরীক্ষাতে আসছে এই ম্যাথটা। তো এটা আমরা কিভাবে, এটাও কিন্তু সাবস্টিটিউশন মেথডে আমরা করব। যেমন আপনি দেখেন এখানে কি লেখা যাচ্ছে, ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। আরেকটা শর্টকাট বুদ্ধি আমি শিখিয়ে দেবো, এটা করি, যে ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা বুঝতেই পারতেছি ই টু দি পাওয়ার এক্স কে ওয়াই ধরতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত হবে, ডিওয়াই হবে। আমরা যদি মান বসাই তাহলে হচ্ছে ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এটা কত, এটার মান হচ্ছে ট্যান ইনভার্স অফ ওয়াই, তাই তো, ট্যান ইনভার্স অফ ওয়াই, ট্যান ইনভার্স অফ ওয়াই। আমি যদি এখন ওয়াই এর মানটা বসাই দেই ই টু দি পাওয়ার এক্স। তো কখনো কখনো যদি আমাদের কোনো সূত্রই মনে পড়তেছে না, মাথা হ্যাং হয়ে যাচ্ছে, এরকম হয়, তখন আপনি যদি ডিফারেন্সিয়েশনে ভালো হন, তখন আপনি যে কাজটা করবেন, আপনি এটাকে ডিফারেন্সিয়েট করবেন, ঠিক আছে, অপশান ডিফারেন্সিয়েট করবেন। তো অপশান ডিফারেন্সিয়েট করতে গেলে আপনার মানে আনসারটা চলে আসতে পারে। যেমন মনে করেন আমি ডিডি এক্স অফ 10 ইনভার্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি হচ্ছে, সূত্র অনুসারে 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস 2x, তাই না। আর ডিডি এক্স অফ এটা কি আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখানে দেখেন একটা মাইনাস চলে আসছে, কিন্তু আমাদের এই অঙ্কের কোথাও কি নাই, মাইনাস নাই। তাহলে আমি বুঝতেই পারি যে মাইনাসের অপশানগুলো আমার হবে না, এটা তো এমনি বাদ, তাই না, এই অপশান বাদ, এই 10 এর অপশান বাদ, তাহলে আনসার এইটা হবে অথবা এইটা হবে। তাহলে প্রথমটা যেহেতু হয় নাই, তাহলে আনসার কোনটা হবে, তৃতীয়টা হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ইদার হচ্ছে ডিফারেন্সিয়েশনে খুব ভালো হইতে হবে, মানে কুইক হইতে হবে। যদি আমার সূত্র মনে না থাকে তখন আমি কি করব, অপশানটাকে ডিফারেন্সিয়েট করব। তো যেই অপশানটাকে ডিফারেন্সিয়েট করলে আমি ওই এটা পাই 1 বাই ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা পাই, তাহলে সেই অপশানটা আমার আনসার, বোঝা গেল। তো এভাবে আমরা করতে পারি আর কি, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন একটু ভালো হইতে হবে। আচ্ছা, যেমন মনে করেন এই অঙ্কটা, এটা অনেকবার পরীক্ষাতে আসছে, কি আসছে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স। আচ্ছা, এটাতে কি লেখা যায়, 1 বাই কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এইটারে আপনি একটা লাইন বাড়াইয়া লেখেন তো, কি লেখা যাচ্ছে, সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স না, ডিএক্স না। তাহলে সেক স্কোয়ার আছে, তাই না, কাকে ডিএক্স করলে সেক স্কোয়ার আসে, অবশ্যই 10 কে। তাহলে এখানে আনসার কিন্তু 10 এ আপনাকে বলেই দেওয়া আছে, ঠিক আছে। তারপরও আমরা মানে ওই যে অপশন টেস্টের কথাটা আর কি, এটা তো আমরা ধরে করতে পারবো। আপনি যদি ডিডিএক্স অফ 10x ই টু দি পাওয়ার এক্স করেন, তাহলে 10x করলে কি আসে, সেক স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স আসে। আর ডিডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে বাকি অংশটা। তো এই জন্য আমি বললাম যে আপনাকে অবশ্যই ডিফারেন্সিয়েশনে যদি আপনি ভালো হন, তাহলে আপনি অপশন দেখে আনসার বলে দিতে পারবেন। আর ইন্টিগ্রেশন করতে হলে আপনাকে এটাকে এক্স ই টু দি পাওয়ার এক্স কে ওয়াই ধরে নিতে হবে, তারপর ডিডিএক্স করতে হবে। তা ডিডিএক্স করলে আপনি এইটা গুণ ডিএক্স সমান ডিওয়াই পাবেন, একই কথা আর কি। তো এখানে আপনি এই আমার মতে হচ্ছে আপনি অপশন টেস্ট দিয়ে করতে পারবেন, যদি অপশনগুলো ছোট ছোট হয়। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে অপশন বড় হবে, যেমন আমরা পরবর্তীতে দেখবো আর কি, ওইগুলো আমরা অ্যাভয়েডও করতে পারি। আচ্ছা,
যেমন মনে করেন যে এই ম্যাথটাও আপনি চাইলে অপশন টেস্ট দিয়ে করতে পারেন, ঠিক আছে। আর অপশন টেস্ট দিয়ে না করতে চাইলে আমরা এটা দেখি টু দি পাওয়ার এক্স কজ এক্স, কজ এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে কজ এক্স আর এই 10x কে কি লেখা যায় সাইন এক্স বাই কজ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস কি সাইন এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কি ডিডিএক্স অফ সাইন এক্স ডিএক্স। তাহলে আমরা পাইলাম এটা হচ্ছে আপনার কি এফ অফ এক্স, এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স। তাহলে আমরা জানি এটার আনসার কি হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, অর্থাৎ কত সাইন এক্স। এটাও কিন্তু আপনি অপশনকে ডিফারেন্সিয়েট করে দেখতে পারেন যে এটা মানটা আসে কিনা, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করে আপনি দেখতে পারেন। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মানে প্র্যাকটিস করে হাতে নাগালে নিয়ে আসতে হবে আর কি। এগুলো আমরা সবাই পারবো, কিন্তু কথা হচ্ছে আমরা পরীক্ষার হলে কত সুইফট করতে পারি, ঠিক আছে। যেমন আপনি অপশনটা দেখেই আনসারটা বলে দিতে পারেন। তো আপনাদের ওই আফসোসটা যেন না থাকে যে এইটা তো পরীক্ষাতে আসছিল কিন্তু আমি তো দেখি নাই, আমার করতে গিয়ে এটাতে 5 মিনিট চলে গেছে। তো আমি যেটা আপনাদের বলবো আপনারা ওই যে ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করেন, তাহলে আপনার দেখবেন যে হুবহু কমন পড়বে কিছু ম্যাথ। যেহেতু সময়টা অনেক কম, এখানে থিসিস করার সময় অনেক কম, সেজন্য আমরা প্রিপারেশনটা নিব ইফেক্টিভ প্রিপারেশন, যেটা আমাদের কমন পড়বে, তাই না? আচ্ছা, যেমন এইখানে একটা ম্যাথ, এইটাতে আপনার সূত্রটা মনে রাখলেই হবে, অথবা আপনি তো ওই যে এক্স সমান ধরেও করতে পারবেন। তো ইন্টিগ্রেশন অফ, আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি এক্স বাই টু সাইন এক্স বাই টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স অফ এক্স বাই এ। এই ফর্মুলাটা কিন্তু আমরা যখন এইচএসসিতে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য করতে গেছি, এটা কিন্তু বারবার ইউজ করছি, ঠিক আছে। তা আপনি এখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। তাহলে এক্স বাই, এখানে তো এক্স বাই টুই হবে, আর এখানে কি হবে রুট ওভার অফ 9 মাইনাস এক্স স্কোয়ার, এরপরে মান বসাইলে যে এর মান হচ্ছে 3/2, সরি এখানে 9/2 হবে, সাইন ইনভার্স অফ 3/2, এটা হচ্ছে সরি এক্স বাই 3, এটা হচ্ছে আনসার। তো এইখানে আমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে। ফর্মুলাটা মনে রাখলে আমার মনে হয় যে ম্যাথ করাটা ইজি হয়ে যাবে। কস কিউব এক্স আপনি তাহলে রিকারেন্স ফর্মুলা দিয়েও করতে পারেন, তাই না? আর রিকারেন্স ফর্মুলা দিয়ে না করলে এই কস কিউব এক্সটা ইজি। তাহলে আমরা এখানে কি লিখবো কজ স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স, তাই না? তারপর আমরা কি করি কজ স্কোয়ার এক্স কে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স লিখি। তারপর আমরা ধরবো কি সাইন এক্স সমান হচ্ছে ওয়াই, তাহলে কজ এক্স ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই, এখানে আমরা ভ্যালু বসাই দিই। তাহলে 1 মাইনাস কি হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার, আর এটা সমান কি লিখবো ডি ওয়াই, অ্যান্ড দেন তো আমরা জানি কি করতে হবে। তাহলে এটাকে লিখবো ওয়াই ইন্টিগ্রেট করলে আর এটা কত আসে ওয়াই কিউব বাই 3, মানে সবগুলোতে কিন্তু প্লাস সি আছে। ওয়াই সমান হচ্ছে সাইন এক্স আর ওয়াই কিউব সমান হচ্ছে সাইন কিউব এক্স ডিভাইডেড বাই 3 প্লাস সি, তাই না? তাহলে আনসার কোনটা হচ্ছে এইটা। তো এই টেকনিকগুলো আপনারা মানে ওই যে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন আর কি, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, sec স্কোয়ার 4 sec টু দি পাওয়ার 4x dx। তো এই জন্যই বললাম রিকারেন্স ফর্মুলা অত বেশি মুখস্থ করার দরকার নাই, করতে গেলে আর ভেজালে পড়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা রিকারেন্স ফর্মুলা যদি আসে তাহলে অপশন টেস্ট দিয়ে করবেন। আর এইগুলোর ক্ষেত্রে আপনারা নর্মাল টেকনিক মনে রাখবেন, যেমন sec স্কোয়ার এক্স, এটা কি লেখা যায় sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স, তাই না? তো sec স্কোয়ার এক্স একটাকে নেন আপনি, কি লেখা যাবে 1 প্লাস 10 স্কোয়ার এক্স, তাই না? sec স্কোয়ার এক্স ডিএক্স। তো এরপরে তো আপনি জানেন যে আমি 10x কে কি ধরবো 10x কে y ধরবো, তাহলে
sec স্কোয়ার এক্স dx সমান হচ্ছে dy, এই মানটা যদি এখানে বসায় দেই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কত dy হয়ে যাবে, তারপর হচ্ছে y প্লাস ওয়াই কিউব বাই 3 মান বসায় দেন, তাহলে কি হচ্ছে আনসার এইটা হচ্ছে, তাই না? y এর মান হচ্ছে 10x প্লাস এটার মান হচ্ছে 10 কিউব x বাই 3। এইভাবে আমরা সামনের দিকে আগাবো আর কি। ঠিক আছে, তাহলে এই যে আরেকটা ম্যাথ আমরা cos ইন্টিগ্রেশন অফ, মনে আছে, cos টু দি পাওয়ার nx dx সমান কি ছিল 1 বাই n cos n মাইনাস 1 x sin x, তাই না? তারপর হচ্ছে কি n মাইনাস 1 বাই n cos n মাইনাস 2 x। তো এত বড় ফর্মুলা মনে রাখতে হচ্ছে, তাই না? এটা একটু ভেজালি। তো এখন যদি আপনি এখানে মান বসায় দেন তাহলে n এর মান কত, এখানে n সমান হচ্ছে cos 5, তাই না? cos 5x dx আপনি মান বসান 5 cos 4x sin x n মাইনাস 1 মানে 4 বাই 5 x, আর কি হবে cos n মাইনাস 2, তাহলে কিউব x। তাহলে আমার আনসার হচ্ছে কোনটা, এইটা। তো দুইটার মধ্যে পার্থক্য কি ছিল, ওইটার ক্ষেত্রে একটা মাইনাস 1 বাই n আসতো আর cosকে সাইন দ্বারা রিপ্লেস করে দিতে হইতো, তাই না? তো রিকারেন্স ফর্মুলাগুলা cos x sin x tan x টা আপনারা মনে রাখতে পারেন আর কি, অন্যগুলা পরীক্ষাতে অবজেক্টিভে দেওয়ার মতো মনে হয় না দিবে, আর দিলে তো ধরা খেতে হবে। ধরা খাওয়ার কিছু নাই, আপনারা যেটা করবেন, যেটা বললাম n এর মান হচ্ছে আপনারা 2 ধরে নেবেন, 2 ধরে ম্যাথটা সলভ করে দেওয়া থাকবে আর কি। কিন্তু এখানে আসলে অপশনটা দেয় নাই 11 নাম্বারটাতে, যে আমি সূত্রটা যদি দেয় তাহলে n এর মানটা আমি বসাই দিতে পারি আর কি। তো এই ক্ষেত্রে সূত্রটা আমাদের মনেই রাখতে হচ্ছে। তা আমরা চেষ্টা করতে সব ধরনের প্রবলেম যেন আপনাদের মানে সামনে নিয়ে আসি, যেন আপনারা ওই যে যখন প্রিপারেশন নেবেন তখন যেন ওইটাও মাথার মধ্যে রাখেন, যে যদি মনে রাখতে পারি তাহলে তো ভালো, আর না হয় ওই যে শর্টকাট মেথডগুলোকে চেষ্টা করব। আচ্ছা, এখন রাইমেন ইন্টিগ্রাল, আসলে রাইমেন ইন্টিগ্রালটা হচ্ছে ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের বেসিক আর কি। আমরা যে সূত্রগুলো করছি ইন্টিগ্রেশনের, ওই সূত্রগুলোর বেসিকটা হচ্ছে এইখানে, যে ইন্টিগ্রেশন আপনি কখন করতে পারবেন। সবগুলো তো সব ফাংশনকে তো ইন্টিগ্রেট করা যাবে না, তাই না? তো রাইমেন ইন্টিগ্রাল কি বলছে, যে এফ যদি একটা ফাংশন এ টু বি, মানে এটা হচ্ছে কি তার ডোমেইন একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, এবং রেঞ্জটা হচ্ছে কি আর এর মধ্যে, যদি এরকম একটা বাউন্ডেড ফাংশন হয়, ঠিক আছে? তো রাইমেন ইন্টিগ্রালকে আমরা কিভাবে পার্টিশন, তাহলে আমাদের অনেক কিছু এখানে জানতে হবে। পার্টিশন এ থেকে বি এর মধ্যে আপনি অনেকগুলা পার্টিশন করবেন, এই পার্টিশন প্রত্যেকটা একটা একটা সাব ইন্টারভ্যাল হবে, বোঝা গেল? যেমন দেখেন একটা পার্টিশন পি এর মধ্যে পার্টিশনটা কত বলছে দেখেন, এখানে এক্স নট হচ্ছে এ নট থেকে শুরু করে এরপরে x1 x2 একটা ইনক্রিজিং সিকোয়েন্স কিন্তু এখানে পাচ্ছি। তো আপনি যখন এখানে এক্স নট থেকে x1 পর্যন্ত লিখবেন, এইটা আপনার একটা পার্টিশন, ঠিক আছে? সাব ইন্টারভ্যালটাই একটা কিন্তু পার্টিশন। আবার আপনি P2 হিসাবে নিতে পারেন, যে x2 থেকে x3, তাই না? তো এই প্রত্যেকটা একটা একটা পার্টিশন, এই কথাটা এখানে বলছে যে পার্টিশন মানে আমাদের রাইমেন ইন্টিগ্রাল বুঝতে গেলে আমাদের পার্টিশনও বুঝতে হবে, এই জন্য প্রত্যেকটা ডেফিনেশন এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে বলছে ম্যাশ অর নর্ম, প্রত্যেকটা পার্টিশনের একটা ম্যাশ থাকবে অথবা নর্ম থাকবে। ওইটা কি, আমি x1 থেকে যখন x0 বিয়োগ করব, তাহলে এটা হচ্ছে P1 পার্টিশনের নর্ম অথবা ম্যাশ, ঠিক আছে? মানে পার্থক্যটা। আচ্ছা, এরপরে বলছে অন ইচ সাব ইন্টারভ্যাল, মানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের কি থাকবে, একটা ইনফিমাম থাকবে, একটা কি ইয়া থাকবে, সুপ্রিমাম থাকবে। এই প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের ইনফিমামকে ছোট হাতের এম দ্বারা এবং সুপ্রিমামকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করব। যেমন এখানে ছোট হাতের এম দ্বারা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ানকে প্রকাশ করতেছি, আর বড় হাতের আই দ্বারা এম দ্বারা এই যে সুপ্রিমামকে প্রকাশ করতেছি, ঠিক আছে? এরপর হচ্ছে লোয়ার সাম, আরেকটা হচ্ছে কি আপার সাম। লোয়ার সাম কোনটা, আমি যখন ইন্টারভ্যালটাকে ইনফিমাম দিয়ে গুণ করব, ঠিক আছে, তাহলে সেটা হবে কি, ওই যে পার্টিশনের যে নর্ম অথবা ম্যাচটাকে যদি আমি এটার সুপ্রিমাম ইনফিমাম দিয়ে গুণ করে যোগ করতে থাকবো, ঠিক আছে, সামেশন, এটাকে বলা হবে কি লোয়ার সাম, ঠিক আছে? আর আপার সাম হবে কোনটা,
আমি যখন এই নর্মটাকে সুপ্রিমাম দ্বারা গুণ করে যোগ করে থাকবো, তখন যদি এই লোয়ার সাম আর আপার সামের সুপ্রিমামটা এবং ইনফিমামটা সমান হয়, তখন আমরা বলবো যে এটা রাইমেন ইন্টিগ্রেবল, মানে ওই ফাংশনটা রাইমেন ইন্টিগ্রেবল। ঠিক আছে, এবং সেটা হচ্ছে কোন ক্লোজ ইন্টারভ্যালে এ এবং বি এর মধ্যে, এ এবং বি এর মধ্যে কি হবে, সেটা ইন্টিগ্রেবল হবে, এবং ওই ইন্টিগ্রেশনটাকে বলবো আমরা রাইমেন ইন্টিগ্রাল। ঠিক আছে, এই ফাংশনটা রাইমেন ইন্টিগ্রালকে স্যাটিসফাই করবে। তো এইগুলো আসলে অনেক কঠিন কঠিন কথা, এত কঠিন কথা আপনাদের পরীক্ষার মধ্যে তো আর অবজেক্টিভে দেওয়ার সুযোগ নাই, তাই না? তো অবজেক্টিভে যেগুলো দেওয়ার কথা আমরা এখান থেকে তার দেখি। পার্টিশনটা বুঝতে হবে। দেখেন এখানে পার্টিশন কয়টা, ঠিক আছে, পার্টিশন কি, ওই যে আমরা একটা বড় পার্টিশন, সরি, আমরা যদি একটা ইন্টারভেলটাকে যদি আমরা অনেকগুলা ছোট ছোট ইন্টারভেলে ভাগ করি, ওইগুলোকে সাব ইন্টারভেল, ওই সাব ইন্টারভেলগুলো কি বলা হবে, পার্টিশন। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে ম্যাশ। ম্যাশ হচ্ছে ওই পার্টিশনের যে কোনো দুইটা পয়েন্টের মাঝখানের যে লেন্থটা, সেটাকে বলা হবে ম্যাশ। তারপর হচ্ছে ওই যে ছোট হাতের এমআই বড় হাতের এমআই কোনটা, এইটা। ঠিক আছে, ইনফিমাম, আর একটা হচ্ছে সুপ্রিমাম। আর লোয়ার সাম কোনটা, আপার সাম কোনটা। ফাংশনটা কখন রাইমেন ইন্টিগ্রেবল হবে, একটা বাউন্ডেড ইন্টারভেলে, যখন সুপ্রিমাম অফ লোয়ার সাম আর ইনফিমাম অফ হচ্ছে আপার সাম, এই দুটো যখন সমান হবে। ঠিক আছে, আর এই যে কমন ভ্যালু ইজ কল্ড রাইমেন ইন্টিগ্রেবল অফ এফ ওভার এত ইজ ডিনোটেড বাই কত, ওই যে এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, আমরা চলে গেলাম আর কি। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখেন এখানে কি বলছে, 0 থেকে 1, আমরা নর্মালি যদি করি 0 থেকে 1, দেখেন তো কি আসে, এক্স স্কোয়ার বাই 2 আসে না, 1 to 0, তাহলে এটার মান কত আসে, হাফ। ঠিক আছে, তো এখন আমরা কি করলাম, একটা পার্টিশনে ভাগ করলাম, তাই না? পার্টিশন কত, এন সংখ্যক পার্টিশনে ভাগ করলাম। এই 0 থেকে এই বাউন্ডারিটাকে 0 থেকে 1 পর্যন্ত আমি এন সংখ্যক ভাগ করলাম। তাহলে প্রথমটা কি হচ্ছে, 0 হচ্ছে, তারপরেরটা হচ্ছে 1/n, তারপরেরটা হচ্ছে 2/n, এভাবে যাইতে যাইতে কি হবে, n/n, অর্থাৎ 1 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে এই যে এটার ইনফিমামটা কি হচ্ছে, ইনফিমামটা হচ্ছে এই যে এই অংশটা, তাই না? একটা পার্টিশন নিছে। আর সুপ্রিমামটা হচ্ছে কি, k/n, এখানে কে একটা যে কোনো সংখ্যা। ঠিক আছে, এই যে এখন দেখেন এই যে লোয়ার সামটা বের করছে কিভাবে, সামেশন অফ কে টু 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত বের করতে করতে এইটার যে লোয়ার সাম, এটা কত আসছে, n-1/2n। ঠিক আছে, n-1/2n, আর আপার সামটা আসতেছে n+1/2n। এখন n এর মানটা যখন আপনি ইনফিনিটিতে নিয়ে যাবেন, মানে n এর মানটা যখন ইনফিনিটির কাছাকাছি, মানে আপনি n সংখ্যক ভাগ করছেন, তো ইনফিনিটি সংখ্যক ভাগ করছেন, তখন আপনার যে ওই যে ম্যাশটা খুবই ছোট হয়ে যাবে, টেন্স টু 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনার এইটা যদি ইনফিনিটির কাছাকাছি হয়, তাহলে এটার মান কত আসে, হাফ আসে। আর এটার মানটা যদি n এর জায়গায় ইনফিনিটি বসে দেন, এটার মানও কত আসে, হাফ আসে, তাই না? দেখেন, তাহলে ইনফিনিটিতে আপনি যখন n এর মানটা ইনফিনিটিতে নিয়ে যাবেন, তখন লোয়ার সাম আর আপার সামটা কত হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা রাইমেন ইন্টিগ্রাল। তো এইগুলো আসলে আরো ভালো করে বোঝানোর জন্য, যেটা মানে অবজেক্টিভে এগুলো আসবে না, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, শুধুমাত্র ধর্মগুলো আসবে। আচ্ছা, এরপরে দেখেন রাইমেন ইন্টিগ্রালের কথা আমরা এখানে শেষ করি। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসটা হচ্ছে, আপনারা মনে রাখবেন যে উল্টাপাল্টা থিওরেম কি, একটা ডেরিভেটিভকে আমরা যখন কোনো ফাংশনকে ডেরিভেটিভে নিব, তখন যে একটা মান পাবো, ওইটারে যদি আবার অ্যান্টি ডেরিভেটিভ, এই অ্যান্টি ডেরিভেটিভ কথাটাই কিন্তু ইন্টিগ্রেশন, অ্যান্টি ডেরিভেটিভ করবো, তখন আবার আগের ফাংশনটা ফেরত পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে মানে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসের প্রাথমিক ধারণা। তো আপনারা দেখেন এফটিসি দ্বারা বোঝাচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, মানে বিসিএস ক্যাডার হলে আপনারা প্রথমেই এফটিসি করবেন আর কি। এখানে হচ্ছে কি, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস কানেক্ট ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এইখানে একটা অবজেক্টিভ আছে। এফটিসি কি করে, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনকে কানেক্ট করে।
ঠিক আছে, আপনার অপশানে আসতে পারে কি ডিফারেন্সিয়েশন এবং কন্টিনিউটিকে কানেক্ট করে, তাই না, বা ইন্টিগ্রেশন আর কন্টিনিউটিকে কানেক্ট করে, বা ডিফারেন্সিয়েশন এবং ডিফারেন্সিবিলিটিকে কানেক্ট করে। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ কিন্তু এখানেই আছে। আচ্ছা, এক্সিস্টেন্স অফ অ্যান্টিডেরিভেটিভ, অর্থাৎ ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসে আপনার প্রথম যে পার্টটা, এটার মধ্যে কি বলছে, এখানে একটা ইন্টিগ্রেশন থাকবে, ইন্টেগ্রাল থাকবে। অ্যাপ যদি কন্টিনিউয়াস হয় এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, তাহলে এফ অফ এক্স সমান কি ইন্টিগ্রেশন করা যাবে। এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভের এক্সিস্টেন্স। তো ডিফারেন্সিয়েবল হয় তাহলে আবার এফ প্রাইম, মানে আমি এফ অফ এক্স যখন ইন্টিগ্রেশন করছি এই কি পাচ্ছি, এফ অফ এক্স পাচ্ছি না, এই ছোট হাতের এফ অফ টিকে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আবার কি পাবো, এফ অফ এক্স পাবো। তো এইটাই বলা হচ্ছে আর কি, আমি আগে যেটা বললাম যে আপনি ইন্টিগ্রেশন করলে যেই ফাংশনটা পাবেন ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আবার আগের ফাংশনটা পাবেন। ঠিক আছে, এটাই বলছে দিস শোজ দ্যাট ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন হচ্ছে ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, উল্টা প্রসেস। তো এখানে কিন্তু আরেকটা অবজেক্টিভ পাইলাম যে ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এখন থিওরেম থেকে যদি আপনার অবজেক্টিভ আসে, এরকম অবজেক্টিভে আসবে। থিওরেম থেকে আপনাকে মানে ওই যে লজিক দিয়ে বা অন্য কোনো সাথে এটার সাথে যুক্তিযুক্ত অন্য কোনো থিওরেম থাকলে ওইখান থেকে আপনার অবজেক্টিভগুলো আসার সম্ভাবনা থাকে আর কি। আচ্ছা, তো এক্সাম্পল অফ কজ এক্স, এটা মানে আপনারা বুঝতেই পারতেছেন, কজ এক্সকে যদি আপনি এই এফ অফ এক্স সমান কি কজ এক্স, তাহলে এফ অফ এক্স সমান কত ইন্টিগ্রেট করলে আমরা জানি কি সাইন এক্স আসে, তাই না। তো সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে, কজ এক্স আসবে। তো এইটাই এখানে ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে আর কি। তো এটা সিমিলার অ্যান্টি ডেরিভেটিভ থাকবে, এটাকে যদি আপনি এই যে অ্যান্টি ডেরিভেটিভে বের করেন তাহলে এর সমান কত আসে, 2 চলে আসে। যে এখানে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইজিক্যাল টু কি মাইনাস কজ এক্স, তাই না, এফ অফ এক্স ইজিক্যাল টু কি মাইনাস কজ এক্স। তো আপনি এটারে যদি ইন্টিগ্রেট করতে চান, এই 0 থেকে পাই এর মাঝখানে আপনি এটাকে ইন্টিগ্রেট করলেন, ইন্টিগ্রেট করলে এটা মান কত চলে আসে, 2 চলে আসে। তো এখানে আবার ডেফিনিট ইন্টিগ্রাল চলে আসছে আর কি। ডেফিনিট ইন্টিগ্রাল এগুলো সোজা সোজা ম্যাথ আর কি। আচ্ছা, এখন এইখানে গুরুত্বপূর্ণ নোট আছে, চারটা আমি লিখছি এখানে। আপনারা যদি বইটা খুলেন দেখবেন যে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নোট আছে আর কি। দ্য ডাইমেন ইন্টিগ্রাল ইজ ডিফাইন্ড ইউজিং লিমিট অফ আপার অ্যান্ড লোয়ার সাম, এটা আমরা পড়ছি তাই না। আপার এবং লোয়ার সামের মধ্যে রাইমেন ইন্টিগ্রালটা ডিফাইন। বাউন্ডেড ফাংশন ইজ রাইমেন ইন্টিগ্রেবল ইফ আপার অ্যান্ড লোয়ার ইন্টিগ্রালস কোইনসাইড, অর্থাৎ একটা বাউন্ডেড ফাংশন রাইমেন ইন্টিগ্রেবল হবে কখন, যখন ওই যে আপার সাম এবং লোয়ার সামটা কি হবে, সমান হবে, কোইনসাইড করবে। আচ্ছা, এফটিসি পার্ট 1-এ কি আছে, ফান্ডামেন্টাল থিওরি অফ ক্যালকুলাসে কি আছে, যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আর ইনভার্স অপারেশন, আমরা যে কথাটা বললাম, ঠিক আছে। এই ইন্টিগ্রালস ক্যান বি কম্পিউট ইউজিং অ্যান্টি ডেরিভেটিভস, মানে অ্যান্টি ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভের উল্টাটা যদি আমি বের করতে পারি তাহলে আমি কি বের করতে পারবো, ইন্টিগ্রালটা বের করতে পারবো। তো এইগুলা কিন্তু সরাসরি অবজেক্টিভ, আমরা একটু পরে দেখবো আর কি, যে অপশানে গেলে যে এখানে আমরা সরাসরি কিভাবে ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখানে কিছু থিওরেম আছে দেখেন, যে এ কনস্ট্যান্ট ফাংশন ইজ এ রাইমেন ইন্টিগ্রাল, এইগুলো সরাসরি অবজেক্টিভে আসবে, ঠিক আছে। উইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ রাইমেন ইন্টিগ্রাল, ইজ এ রাইমেন ইন্টিগ্রাল। তো আপনি এখানে দেওয়া থাকবে কনস্ট্যান্ট ফাংশন দেওয়া থাকবে, তাই না, তারপর ইন্টারভ্যালের মধ্যে কিছু ফাংশন দেওয়া থাকবে, এগুলো আপনার দেখতে হবে। তো মোটামুটি দেখেন, কনস্ট্যান্ট ফাংশন হইলে রাইমেন ইন্টিগ্রাল, কন্টিনিউয়াস ফাংশন হলে রাইমেন ইন্টিগ্রাল, মনোটোনিক ফাংশন হইলে মনোটোনিক ইনক্রিজিং অথবা ডিক্রিজিং ফাংশন হইলে রাইমেন ইন্টিগ্রাল। যদি একটা ফাংশন রাইমেন ইন্টিগ্রেবল হয় একটা ক্লোজড ইন্টারভ্যালে, দেন এফ ইজ অলসো রাইমেন ইন্টিগ্রেবল অন এ বি। অ্যান্ড এই যে এই কথাটা মনে রাখতে হবে আর কি, এইটার অ্যাবসোলিউট ভ্যালু এবং অ্যাবসোলিউট ভ্যালুর ইন্টিগ্রাল থেকে ছোট অথবা সমান হবে। তারপর এফ যদি রাইমেন ইন্টিগ্রাল হয় একটা ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে এফ স্কোয়ারও রাইমেন ইন্টিগ্রাল হবে ওই ইন্টারভ্যালের মধ্যে। তো এগুলো সরাসরি কিন্তু আপনাদের অবজেক্টিভে চলে আসবে। তাহলে এই থিওরেমগুলো আপনাদের দেখতে হবে, এগুলোর প্রমাণ কিন্তু পরীক্ষার মধ্যে আসে, আমরা রিয়েল অ্যানালাইসিসে এগুলো কিন্তু পড়ছি। আচ্ছা,
তাহলে দেখেন একটা ফাংশন যদি কি হয় sin x একটা রাইমেন ইন্টিগ্রেবল হয় এই বাউন্ডেড ফাংশনের মধ্যে, তাহলে আমরা দুইটা থিওরি কিন্তু এখানে পড়ছি, যেটা কন্টিনিউয়াস হবে এবং কি হবে বাউন্ডেডও হবে, তাই না? তাহলে এখানে আনসার কি হবে, কন্টিনিউয়াস বাউন্ডেড দুইটাই হবে, তাই না? তাহলে আনসার কি হচ্ছে সি। তাহলে থিওরিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, থিওরি থেকে অবজেক্টিভ এখানে আসতে পারে। ফান্ডামেন্টাল থিওরি অফ ক্যালকুলাস স্টেটস, দেখেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আর আনরিলেটেড। তাহলে আমরা তো জানি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা কি রিলেটেড। ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইজ দ্য ইনভার্স অফ ইন্টিগ্রেশন, তাই না? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ইনভার্স, এটা তো সত্যি কথা, আমরা একটু এতক্ষণ ধরে পড়লাম। ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স অফ ডিফারেন্সিয়েট, তাহলে এটাও সত্য। তাহলে আনসার কি হবে, আনসার হবে ডি, দুইটাই সত্য, তাই না? বি এবং সি দুইটাই সত্য। Which is true about Riemann integrability? Every bounded function is integrable. ঠিক আছে, every continuous function on AB is integrable. Only differentiable function are integrable. Unbounded function are always unbounded function তো কখনোই হবে না, আমরা তো দেখলাম বাউন্ডেড ফাংশন হইতে হবে। অনলি ডিফারেন্সিয়েবল, শুধু ডিফারেন্সিয়েবল ফাংশনও কি হবে না, ইন্টিগ্রেবল হবে না। কিন্তু যদি কন্টিনিউয়াস ফাংশন হয় একটা বাউন্ডেড মানে একটা ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে সেটা কি হবে, ইন্টিগ্রেবল। আমরা প্রথম থেকে কিন্তু পড়তেছি যে ফাংশনটা কি হতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে এবং কি হতে হবে, বাউন্ডেড হইতে হবে, ঠিক আছে? সব বাউন্ডেড ফাংশন কিন্তু ইন্টিগ্রেবল হবে না। আচ্ছা, এরপরে কি বলছে, এফ ইজ কন্টিনিউয়াস অন এবি দেন হুইচ ইজ অলওয়েজ ট্রু, এফ ইজ এ রাইমেন ইন্টিগ্রেবল। আমরা পড়ছি না, এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ এ রাইমেন ইন্টিগ্রেবল। Lower sum and upper sum of Riemann integrable function always satisfy lower sum and upper sum of Riemann integrable function always satisfy। lower sumটা কি হবে, upper sum থেকে সবসময় কি হবে, ছোট হবে, তাই না? এটাও কিন্তু আমরা দেখছি ওই যে L of f, p মানে একটা পার্টিশনের মধ্যে লোয়ার সাম আর একটা পার্টিশনের মধ্যে আপার সাম যদি নেই, আপার সামটা অবশ্যই কি হবে, লোয়ার সাম থেকে বড় হবে অথবা কি হবে, সমান হবে। আর দুটো সমান হয়ে গেলে তখন কি বলবো, এটা রাইমেন ইন্টিগ্রেবল। আচ্ছা, ইফ এন জি আর রাইমেন ইন্টিগ্রেবল অন এ বি, তাহলে এ প্লাস জি ইজ অলসো রাইমেন ইন্টিগ্রেবল। এটা আমি বোধহয় ওইখানে থিওরিতে লিখি নাই আর কি। যদি দুইটা ফাংশন আলাদা আলাদাভাবে রাইমেন ইন্টিগ্রেবল হয়, তাদের যোগফলটাও কি হবে, রাইমেন ইন্টিগ্রেবল হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মানে ওইখানে থিওরিগুলাই কিন্তু ব্যাক করতেছে আর কি, থিওরিগুলো থেকে কিভাবে আপনার জন্য এমসিকিউ তৈরি করতে পারে, এইখানে এগুলাই বলা আছে। দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস স্টেটস, এই যে দেখেন ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন আর ইনভার্স প্রসেস, একটা কথা বলছে। এভরি ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, সত্যি না। এভরি ফাংশন ইজ ইন্টিগ্রেবল, সত্যি না। তাহলে কোনটা সত্যি, এই দুইটা পরস্পর কি ইনভার্স। তাহলে সাতের আনসার কি হচ্ছে এ, তাই না? সব ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, সব ফাংশন ইন্টিগ্রেবলও হবে না। এরপরে কি বলা আছে, ইফ এফ ইজ কন্টিনিউয়াস, তাহলে এটাকে ডি ডিএক্স করলে কি পাবো, এফ অফ এক্স। এটাও কিন্তু আমরা ডেফিনেশনে পড়ছি, তাই না? যদি আমরা কোনো ইন্টিগ্রেশনকে ডি ডিএক্স করি তাহলে কি পাবো, ওই যে এইটার মানটা পাবো, এফ অফ এক্স পাবো। আমরা কিন্তু এখানে মোটামুটি আলোচনা করে ফেলছি, মানে রাইমেন এবং হচ্ছে ইন্টিগ্রেশনের তো কোনো ইনডিফিনিট ইন্টিগ্রেশনের তো কোনো শেষ নাই। তো এখান থেকে আমরা 11টা এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি আর কি। আর এখান থেকে এই দুইটা চ্যাপ্টারের মধ্যে যেরকম মানে এমসিকিউ আসতে পারে, আমরা কিন্তু থিওরিগুলো বলে দিছি এবং এর সাথে কানেক্টেড কিছু এমসিকিউ তৈরি করছি। তো আপনাদের থিওরিগুলো মনে রাখতে হবে আর কি। যেমন এফটিসি কানেক্টস, এফটিটি কার সাথে, ডিফারেন্সিয়েবিলিটির সাথে কন্টিনিউটি কানেক্ট করে নাকি ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশন কানেক্ট করে? তো আমরা বুঝতেই পারতেছি এটা করে না। ডিফারেন্সিয়েশন আর কি আছে, ইন্টিগ্রেশন, এই দুইটাকে কানেক্ট করে, লিমিটেড ডেরিভেটিভসকে কিন্তু কানেক্ট করে না। তাহলে আনসার কি হচ্ছে, আনসার হচ্ছে বি। এটা কিন্তু আমি যখন ওই যে ইয়েটা পড়ছি আপনাকে কি বলে সংজ্ঞাটা যখন বললাম, সরি থিওরেমটা যখন বললাম তখনই কিন্তু বললাম। আচ্ছা, এরপরে কি আছে, উইচ ফাংশন ইজ রাইমেন ইন্টিগ্রেবল অন 0 to 1, 0 to 1 কোনটা রাইমেন ইন্টিগ্রেবল? তাহলে রাইমেন ইন্টিগ্রেবল হইতে হলে আমরা কি পড়ছিলাম, যে ওই কন্টিনিউয়াস হইতে হবে এবং বাউন্ডেড হইতে হবে।
তাহলে ওই যে ক্লোজড ইন্টারভ্যাল ওটার মধ্যে কি হইতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে, তাই না? তো এখানে ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস কোনটা আছে, বি। এফ অফ এক্সটা কন্টিনিউয়াস না, দেখুন এখানে কি বলছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি বলছে, 1 বলছে, ঠিক আছে? যখন এক্স ইজ রেশনাল নাম্বার মানে কিউ, এক্স এর মানটা কিউ হবে। আর কি বলছে, 0 যখন এক্স ইজ নট বিলংস টু কিউ। তাহলে কি আর এর মধ্যে তো এটা নাই, তাই না? তাহলে এটা কন্টিনিউয়াস ফাংশন না কিন্তু, ঠিক আছে? রেশনাল আর ইরেশনাল বলছে, তো এটাতে বলে ডিরিচলেটস ফাংশন, আমার যতদূর মনে পড়ে আর কি, ডিরিচলেটস ফাংশন। তাহলে এইখানে আনসার কোনটা হবে, এইটা। আর অন্য ফাংশনের দিকে তাকানোরই দরকার নাই, কারণ এখানে আমরা দেখতেছি এটা কন্টিনিউয়াস ফাংশন এবং এটা ডিফারেন্সিয়েবলও, তাই না? তো কন্টিনিউয়াস ফাংশন আর বাউন্ডেড যদি হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই রাইমিন ইন্টিগ্রেবল হবে। তো সবাইকে আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাজে লাগবে আর কি। আমাদের শেষের যে পার্টটা, আপনারা কিন্তু এখানে থিওরেমগুলো অবশ্যই পড়বেন, যেহেতু সরাসরি উল্লেখ করা আছে সিলেবাসে। তাহলে আমার মনে হয় এটা যদি আপনারা পড়েন তাহলে এখান থেকে কমন পড়ার খুব সম্ভাবনা আছে আর কি। তো আপনারা এইটা কিন্তু ফলো করবেন। আমরা অনেক সময় থিওরির নাম শুনেই বাদ দিয়ে দিই, কিন্তু থিওরি থেকে কিন্তু ছোট ছোট কোশ্চেন, মানে অল্প কিছু পরেই কিন্তু একটা কোশ্চেন আনসার করার সুযোগ পাওয়া যায়। তো আশা করি আপনাদের আজকের ক্লাস উপকারে আসবে। আমাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।